ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যায় প্লাবিত হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি সহ সব ধরনের পণ্য পরিবহন কার্যক্রম। চট্টগ্রামের কন্টেইনার ডিপোগুলোতে রপ্তানি পণ্যবাহী কাভার্ড ভ্যান আসাও কমে গেছে। এমন পরিস্থিতিতে বিদেশি ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ নিয়ে শঙ্কায় তৈরি পোশাক রপ্তানিকারকরা। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন তারা। বন্যার কারণে প্রায় স্থবির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীর লেমুয়া সেতু। এতে কুমিল্লার ১৪ গ্রাম থেকে লেমুয়া সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যানজট। এই অবস্থায় পোশাক শিল্পের মালিকরা তাদের তৈরি পণ্য চট্টগ্রাম বন্দরে সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না। এতে বিদেশি ক্রেতাদের সঠিক সময়ে পণ্য পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর। এমন পরিস্থিতিতে পানগাঁও বন্দর দিয়ে পণ্য রপ্তানির কথা ভাবছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতি আরো ২-১ দিন চলতে থাকে, তাহলে আমরা পানগাঁ পোর্টটাকে, ইনল্যান্ড পোর্টটাকে ইউজ করব। আমরা অলরেডি শিপার অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, তারা রাজি হয়েছে, তারা ফিডার আনতে পারবে পানগাঁতে। আমরা পোর্ট অ্যাসোসিয়েশনের সাথে কথা বলেছি, পোর্টের যে ইনচার্জ আছে উনি রাজি হয়েছে যে তাদের সক্ষমতা আছে। ব্যবসায়ীরা বলছেন, গেল জুলাই থেকে এখন পর্যন্ত আন্দোলন, সহিংসতা ও বন্যায় ৩ দফায় পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত হলে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা নতুন করে সংকটে পড়বেন। এছাড়া জাহাজের পরিবর্তে আকাশপথে পণ্য পাঠাতে অতিরিক্ত খরচ গুনতে হবে বলে জানান ব্যবসায়ীরা। প্রতিদিন রপ্তানির পরিমাণ হচ্ছে $১৬০ মিলিয়ন। এখন $১৬০ মিলিয়ন যদি আমি চিটগংয়ে মানে পোর্টের মাধ্যমে, শিপের মাধ্যমে যথাসময়ে পাঠাতে না পারি, তখন দেখা যাবে যে আমাকে এই মালগুলি এয়ারে শিপমেন্ট করতে হচ্ছে। তো এয়ার শিপমেন্ট করলে $৮০ মিলিয়ন কিন্তু আলটিমেটলি আমার কাছ থেকে গচ্চা হয়ে যাবে। বেসরকারি কন্টেইনার ডিপো সমিতির হিসাবে চট্টগ্রামের ১৯টি ডিপোতে কাভার ভ্যানের রপ্তানি পণ্য আসা একদিনের ব্যবধানে কমেছে ৩৫%। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বন্যায় ত্রাণ সামগ্রী, চিড়া, গুড়, মুড়ি সহ বেশিরভাগ শুকনো খাবারের চাহিদা বেড়েছে। একই সাথে বেড়েছে দামও। সংকটের সুযোগে ব্যবসায়ীরা অতি মুনাফা করছেন বলে অভিযোগ ক্রেতাদের। দুর্যোগে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান এবং সংশ্লিষ্টদের কঠোর বাজার তদারকির দাবিও তাদের। আকস্মিক বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন দেশের উত্তর ও দক্ষিণ পূর্ব অঞ্চলে লাখ লাখ মানুষ। তাদের সাহায্যে নানা শ্রেণী পেশার মানুষ বিভিন্ন শুকনো খাবার পাঠাচ্ছেন দুর্গত এলাকায়। এতে বিক্রি বেড়েছে চিড়া, মুড়ি, গুড়ের। বাজারে ২-৩ দিন আগেও প্রতি কেজি মুড়ি ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। তাও পাওয়া যাচ্ছে না বেশিরভাগ দোকানে। চিড়ার কেজিতে গড়ে ৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। গুড়ের কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সিন্ডিকেট করা হচ্ছে, কিছু দাম বাড়াইছে স্বাভাবিকত, কারণ যেটা হচ্ছে আর ৩ দিন আগে যেটা দাম ছিল সীমিত, এটা অনেকটাই বাড়তি। বাজারে তত্ত্বাবধানটা অবশ্যই প্রয়োজন। বাজারে একটা কমিটি গঠন করার প্রয়োজন গভর্নমেন্ট থেকে, যাতে দাম বাড়তি না নিতে পারে। ত্রাণ সামগ্রী, মোমবাতিরও দাম বেড়েছে। প্রতিটি ২ থেকে ৩ টাকা বেড়ে মোমবাতি বিক্রি হচ্ছে ন্যূনতম ১০ টাকায়। সংকটের সুযোগে ব্যবসায়ীরা অতি মুনাফা করছেন বলে অভিযোগ ক্রেতাদের, যদিও তা অস্বীকার করছেন বিক্রেতারা। জনগণের সহযোগিতায় আমরা কিন্তু যাতে তাদেরকে পাশে দাঁড়াইতে পারি, তাদের সহযোগিতা করতে পারি, এই জন্য কিন্তু আশা। এখন ব্যবসায়ীরা যদি আমাদের সাথে এই সুযোগটা নেয়, তাহলে কিন্তু এটা আসলে মনে হয় না খুবই আমাদের জন্য ভালো হবে। একটা দুইটা জিনিস নিচ্ছি না, অনেকটা জিনিস নিচ্ছি। তো এই জায়গা থেকে তারা কিন্তু চাইলেই খুব সহজেই আমাদের জন্য একটু সহজলভ্য করে দিতে পারতেন, কিন্তু সেই সহযোগিতাটা ওনারা করছেন না। মার্কেটে ১৬০ টাকাও গুড় বিক্রি করছে, ১৬০ টাকা গুড় মানুষ কিনে নিয়েছে, কিন্তু আমরা ওইসব করি না। আমাদের কাছে যতটুকু আছে। এদিকে এসব খাবারের বাজার স্বাভাবিক রাখতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কারওয়ান বাজারে মূল্য তালিকা ও রসিদ না থাকায় ২ দোকানিকে জরিমানা করা হয়েছে ১৫,০০০ টাকা। আখের গুড় নামে যে গুড়টা বিক্রি করছেন, এটা অ্যাকচুয়ালি চিনি, সোডা এবং হাইড্রাস দিয়ে তৈরিকৃত গুড়, ভেজাল গুড়। এবং উনি এই মুড়ির প্যাকেটে কোনো মূল্য দেওয়া নাই, উনি ওনার ইচ্ছা মতো মুড়ির মূল্য বৃদ্ধি করে বিক্রয় করছেন। এই সমস্ত অপরাধে এনাকে ৫,০০০ টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। দুর্যোগের সময়ে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম ও বাড়তি তদারকি চলবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনার কাছে গুড় কি পরিমাণ আছে? শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আমরা আগেই জানিয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যায় প্লাবিত হয়েছে, সেখান থেকে আমদানি রপ্তানির সবশেষ কার্যক্রম জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের সহ সভাপতি খায়রুল আলম সুবজ চট্টগ্রাম থেকে। সুজন, আপনার কাছে জানতে চাইব, আমরা জানি যে এরই মধ্যে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনেকটা অংশই প্লাবিত হয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যে গত বৃহস্পতিবার থেকেই মহাসড়কে অনেক পানি ওঠার ফলে আমাদের যে আমদানিকৃত যে গাড়িগুলো আমদানি নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয়েছে সেই গাড়িগুলো কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আপনার ঢাকামুখী যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু আর যেতে পারেনি। বিশেষ করে আপনার ফেনীর যে লাল পুল যেটা আছে, যেটাকে লাল ব্রিজ বলে, সেই ব্রিজের এপার থেকে সম্পূর্ণ গাড়িগুলো কিন্তু জমা হয়ে আছে। আর ওদিক থেকে যে আপনার মিয়াবাজার যে কথাটা বলে আপনার কুমিল্লার, সেই মিয়াবাজারের ওই পার থেকে আমাদের যে রপ্তানির জন্য যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু এখানে আপনার অবস্থান করছেন। তো এই সড়কটার মধ্যে মূলত এই জায়গাগুলোর মধ্যে মূলত আপনার এই যে পানি জমে যোগাযোগ বিচ্ছিন্নের মতো অবস্থা হয়ে গেছে, যে কারণে আমদানি পণ্য নিয়ে কিন্তু গাড়িগুলো যেগুলো ঢাকা প্রতিষ্ঠানের সেগুলো যেতে পারছে না এবং রপ্তানি নিয়েও আবার চট্টগ্রামে আসতে পারছে না। তো তারপরেও আমাদের চট্টগ্রামের যে পণ্যগুলো জমা ছিল, বিশেষ করে রপ্তানি পণ্য আমাদের জমা ছিল প্রায় 15,000 কন্টেনারের মতো। সেইখান থেকে কিন্তু প্রায় ইতিমধ্যে এই 4 দিনে 12,500 কন্টেনারের মতো কিন্তু অলরেডি জাহাজীকরণ করা হয়েছে। এটি আমাদের জন্য একটি ভালো দিক। তারপরেও কিন্তু আমাদের এখন জমা রয়েছে যে কন্টেনার, তাতে প্রায় 11,035 কিউজ কন্টেনার কিন্তু এখন বিভিন্ন ডিপোতে আপনার রপ্তানির জন্য জমা হয়ে আছে। তো এগুলোই শীঘ্রই জাহাজে উঠবে এবং সেগুলো আমরা আশা করছি। কিন্তু আমরা জানতে পেরেছি যে বিকল্প পদ্ধতিতে আপনার পানগাঁও ইনল্যান্ড পোর্ট যেটা রয়েছে সেটা ব্যবহারের চিন্তা ভাবনা করছে রপ্তানিকারকরা। তো সেক্ষেত্রে আপনারা কি ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারেন? এটি একটি ভালো দিক যে রাজস্ব বোর্ডের থেকে তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত এসছে যে কমলাপুর আইসিটিগামী যে কন্টেনারগুলো ছিল সেগুলো বিভিন্ন কারণে রেল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এই কন্টেনারগুলো কিন্তু চট্টগ্রাম থেকে যেতে পারছিল না। সেই জন্যই আপনার তড়িঘড়ি করে রাজস্ব বোর্ডের থেকে একটি সিদ্ধান্ত এসছে, অত্যন্ত পজিটিভ একটি সিদ্ধান্ত এসছে। কিন্তু সেই সিদ্ধান্তটা কিন্তু আমরা খুব কাজে লাগাতে পারছি না বিভিন্ন কারণেই, যেহেতু আমাদের মহাসড়ক আপনার বন্ধ, প্লাস আপনার রেলপথ বন্ধ, প্লাস পাশাপাশি আমাদের এই দুর্যোগের কারণে আমাদের এই কন্টেনারগুলো আপনার বিভিন্ন ডেস্টিনেশনে, বিশেষ করে আপনার পানগাঁও নিয়ে যাবে, সেই ধরনের ব্যবস্থাপনাটা এখন পর্যন্ত কমপ্লিট হয়ে আসছে নাই। তবে চেষ্টা করছেন যে বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সবাই মিলে যে এটিকে কিভাবে দ্রুত আপনার বিকল্প চিন্তায় এটিকে এখান থেকে সরানো যায়, সেই বিকল্প চিন্তাটি এখনো বাস্তবায়ন করছে। তবে সময়ের সম্পর্ক যে ব্যাপার, আপনারা তো জানেন যে প্রতিটা জিনিসেরই একটু আপনার যে কোনো কিছু হঠাৎ করে রেডি করতে হলে একটু সময় লাগে। বন্দর আপনার চেষ্টা করছেন এই জট থেকে মুক্ত হওয়ার জন্য। সেক্ষেত্রে যদি আমরা পানগাঁওকে ব্যবহার করতে না পারি সেক্ষেত্রে এবং বন্যা যদি দীর্ঘায়িত হয় তাহলে আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? যতটুকু জেনেছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আগামীকাল সন্ধ্যার পর থেকে আমাদের যে মহাসড়কের যে যানজটের মহাসড়কের যে গাড়িগুলো আছে আমদানি এবং রপ্তানি পণ্য, সেগুলো কিন্তু অনেকটা আপনার স্বাভাবিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা যতটুকু খবর নিয়েছি যে মহাসড়ক থেকে ধীরে ধীরে কিন্তু পানি নেমে যাচ্ছে। এটি অত্যন্ত আমাদের জন্য আশার দিক। প্লাস আমাদের যেই রপ্তানি পণ্য, আমাদের যে বন্দর, আজকেও কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রায় 2,000 কিউজ কন্টেনার ডেলিভারির জন্য প্রস্তুত রাখা হয়েছে। তো আমরা জানি না এই কন্টেনারগুলো পুরোটাই কি আপনার চট্টগ্রামের জন্য না ইন্ডাস্ট্রির জন্য, নাকি আপনার ঢাকাগামীও আছে। তবে ঢাকাগামী কন্টেনারগুলো একটু স্লো ডেলিভারি হচ্ছে। তবে আমরা যদি আগামীকাল থেকে এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, আমরা সেই প্রত্যাশাই করব। খায়রুল আলম সুজন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো থেকে বিদেশে পাচার হওয়া 80,000 কোটি টাকা দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং গ্রাহক ফোরাম। একই সাথে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সমস্যার সমাধান না করে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনা বেশি জরুরি বলে জানান অর্থনীতিবিদরা। দেশে 8টি ইসলামী শারিয়া ভিত্তিক ব্যাংক আছে, এর মধ্যে তারল্য সংকটে আছে 6টি। এসব ব্যাংকে যে পরিমাণ আমানত জমা আছে তার চেয়ে বেশি ঋণ বিতরণ বা বিনিয়োগ করেছে, ফলে এসব ব্যাংকগুলো দৈনন্দিন লেনদেন নিয়ে বিপাকে আছে।
সকালে রাজধানীর মতিঝিলে একটি হোটেলে বিভিন্ন ব্যাংকগুলোকে বিগত বছরগুলোতে নানা অনিয়ম, দখলদারি ও অবৈধ প্রভাব তুলে ধরেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় ব্যবসায়ীরা জানান, নামে বেনামে এসব ব্যাংক থেকে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো। প্রতিটি ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ী আমরা যেই ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা কিভাবে আমরা ফেরত পাবো? এলসি করতে পারি না, পেমেন্ট দিতে পারি না, ক্যাশ ডাউন পেমেন্ট দিতে পারি না, আমাদের লোন স্যাংশন করতে পারি না। যে টাকাগুলো আমাদের নিয়ে গেছেন, আমাদেরকে যাতে ব্যবসায়িক করার জন্য আবার সুন্দরভাবে আমাদেরকে ব্যবস্থা করে দেন। এ সময় পুনরায় অর্থের যোগান দিয়ে ইসলামী ব্যাংকগুলোকে স্বাভাবিক করা এবং ওই ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান বক্তারা। এটা কোনো একটি বিশেষ ব্যাংক বা কোনো একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে না বলে আমরা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর গ্রাহকদের একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত। নামে বেনামে টাকাগুলো নিয়ে গেছে, ঋণ নিয়ে গেছে, সেই তুলনায় তো ডিপোজিট বাড়তেছে না, ডিপোজিট পিছনে টাকা লুট হচ্ছে। তাহলে ইসলামী ব্যাংক তো ওই যে তারল্য সংকট, যেটা লিকুইডিটি ক্রাইসিস, সেটাই হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যাংকে এসএলএম গ্রুপের অবৈধ হস্তক্ষেপ ও নানা অনিয়মে নিয়োগ করা কর্মকর্তাদের চাকরিচ্যুত করার দাবি জানান বক্তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের শীর্ষ ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ব্যাংক হিসেবের ওপর আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী নাসরিন ফাতেমা আওয়াল ও ছেলে তাবিদ আওয়ালের ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি থেকে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। আব্দুল আওয়াল মিন্টুর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আর তাবিদ আওয়াল বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচন করেছিলেন। এর আগে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব ১৭ বছর পর খুলে দেওয়া হয়। বন্যা কবলিত এলাকায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১১ লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আর্থিক ক্ষতি হয়েছে ৭,৯৫,৯০,০০০ টাকা। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে দেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানির ওঠায় বৈদ্যুতিক মিটার পানিতে তলিয়ে যাওয়া ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ থেকে জানানো হয়েছে ১৩টি সাব স্টেশনের সবকটি বন্ধ রাখা হয়েছে। নোয়াখালীতে প্রায় ২.৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। লক্ষ্মীপুরের সঞ্চালন লাইন ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে ৪০,০০০-এর মতো গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, কুমিল্লা সহ দেশের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আর এই ছিল আজকের অর্থনীতি ৭ দিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।